রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক অস্থিরতা ও জনমতের তীব্র চাপের মুখে তার এই উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার জমা দেওয়া এবং রবিবার প্রকাশিত এক পৃষ্ঠার চিঠিতে তিনি যুক্তি দিয়েছেন, জনস্বার্থে এই ক্ষমা অত্যন্ত জরুরি। নেতানিয়াহু লিখেছেন, তার বিচার ইসরায়েলি সমাজে তীব্র বিভেদ সৃষ্টি করেছে। জাতীয় ঐক্য ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। তবে তিনি চিঠিতে কোনো অপরাধ স্বীকার করেননি এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো প্রতিশ্রুতিও দেননি। তিনি লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রদানের আবেদন জানাচ্ছি, যাতে জাতীয় ঐক্য পুনরুদ্ধার করা যায় এবং সরকার দেশের নিরাপত্তার সংকট মোকাবেলায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারে। রাষ্ট্রের প্রতি আমার দায়বদ্ধতার অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি আইন অনুযায়ী ক্ষমা দেওয়ার একমাত্র অধিকার প্রেসিডেন্টের হাতে। হারজগের কার্যালয় নিশ্চিত করেছে তারা চিঠি পেয়েছেন এবং গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর সই করা চিঠিটি আইনজীবী অমিত হাদাদ প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন। নেতানিয়াহুর মতে, ব্যক্তিগতভাবে তিনি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আগ্রহী, কিন্তু জনস্বার্থ ভিন্ন কিছু দাবি করে। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার বিচার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইয়ার লাপিদ সহ ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। তাদের মতে, ক্ষমা করা হলে আইনের শাসনের ক্ষতি হবে এবং প্রধানমন্ত্রী তার অভিযুক্ত কর্মকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারবেন। ইয়ার লাপিদ বলেন, দোষ স্বীকার, অনুশোচনা প্রকাশ ও অবিলম্বে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানো ছাড়া নেতানিয়াহুকে ক্ষমা করা সম্ভব নয়। বামপন্থী ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান লিখেছেন, শুধুমাত্র দোষী মানুষই ক্ষমা চায়। 8 বছরের বিচার শেষে যখন কোনো মামলা ভেঙে পড়েনি, তখন নেতানিয়াহু ক্ষমা চাইছেন। নভেম্বরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হারজগকে চিঠি লিখে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি লেখেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, বেনিয়ামিন নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দিন। তিনি যুদ্ধের সময় দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং এখন দেশকে শান্তির পথে এগিয়ে নিচ্ছেন। ইসরায়েলি চ্যানেল 12 পরিচালিত এক জরিপে দেখা গেছে, 48% ইসরায়েলি নেতানিয়াহুকে নিঃশর্ত ক্ষমার বিপক্ষে, ক্ষমার পক্ষে 44% এবং এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি 8%। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট জানায়, সাধারণত রায় ঘোষণার পরই ক্ষমা করা হয়। বিচারাধীন অবস্থায় ক্ষমা করা হলে বিচার ব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যত পাশ কাটানো হয়। নেতানিয়াহুই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিচার শুরু হয় 2020 সালের মে মাসে 3টি পৃথক মামলায়, যার একটি ঘুষের অভিযোগে। প্রতিটি মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। বিচার শুরুর 5 বছর পরেও মামলাগুলোর নিষ্পত্তি হয়নি। ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর পর থেকেই নেতানিয়াহুর হয়ে সাফাই দিচ্ছেন মন্ত্রিসভার কট্টর ইহুদিবাদী সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রেসিডেন্ট আইজাক হারজগকে নেতানিয়াহুর ক্ষমার আবেদন মঞ্জুর করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল আজ অতীতের যে কোনো সময়ের চেয়ে জটিল নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি। একদিকে পুরনো শত্রুরা শক্তি পুনর্নির্মাণের চেষ্টা করছে, অন্যদিকে এই অঞ্চলে নতুন শক্তি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে আমাদের কৌশলগত হুমকির ওপর দৃষ্টি রেখে ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রয়োজন। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টও যেমন উল্লেখ করেছেন, ক্ষমাই হলো প্রায় 1 দশক ধরে বিদ্যমান গভীর বিভেদের অবসান ঘটিয়ে দেশকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবার উপযোগী করার একমাত্র পথ। বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার জনগণের আস্থা অর্জন করেছেন এবং তাকে নেতৃত্বের দায়িত্ব চালিয়ে যেতে দিতে হবে।
অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, যে কোনো যুক্তিসঙ্গত ব্যক্তির কাছে স্পষ্ট যে নেতানিয়াহু বছরের পর বছর দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তাই আমি প্রেসিডেন্টের কাছে তাকে ক্ষমা করার অনুরোধ জানাচ্ছি। নেতানিয়াহুর দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমার আবেদনের প্রতিবাদে তেল আবিবের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নাগরিকরা। রোববার রাতে এই বিক্ষোভে বিপুল ইসরায়েলি অংশ নেন। বিক্ষোভে ছিলেন বিরোধী দলের এমপি নাআমা লেজিমি সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। পার্ডন বানানা রিপাবলিক স্লোগান দিয়ে তারা হারজগকে আবেদনটি প্রত্যাখ্যানের আহ্বান জানান। বিক্ষোভস্থলে এক ব্যক্তি কমলা রঙের জাম্পস্যুট পরে নেতানিয়াহুর সাজে উপস্থিত হন, আর অন্যরা বিশাল কলার স্তূপ এবং পার্ডন লেখা বোর্ড নিয়ে এর পেছনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। প্রখ্যাত সরকার বিরোধী কর্মী শিকমা ব্রেসলার বিক্ষোভে বলেন, নেতানিয়াহু চান বিচার বাতিল হোক এবং এর কোনো দায় যেন নিতে না হয়। ঠিক যেভাবে তিনি দেশকে ছিন্ন ভিন্ন করেছেন, কিন্তু তার মূল্য দিতে হবে না। তিনি আরো বলেন, এই লড়াই আমাদের দেশ ও ভবিষ্যতের প্রশ্ন। এই লড়াইয়ে হেরে গেলে আমাদের ভবিষ্যৎ বিলীন হয়ে যাবে। ওয়াশিংটন পোস্টের তদন্তে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ বাস্তবায়নের আগেই ভেঙে পড়তে শুরু করেছে। 17 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অনুমোদিত এই বাহিনীকে গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠা ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করার শান্তিরক্ষী মডেল হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন দেশের অনাগ্রহ, অংশগ্রহণ প্রত্যাহার এবং উদ্দেশ্য ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে উদ্যোগটি অনিশ্চয়তায় পড়েছে। প্রতিবেদন অনুযায়ী শুরুতে সেনা পাঠানোর কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া, আজারবাইজান, পাকিস্তান, ইতালি ও কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র। কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে, মোতায়েন হলে এই বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনিদের প্রতিরোধ দমন করতে ব্যবহার করা হতে পারে। এক ইন্দোনেশীয় কর্মকর্তা বলেন, গাজায় বাহিনী পাঠিয়ে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রতিরোধকারীদের নিরস্ত্র করার পরিকল্পনার সঙ্গে কোনো দেশ এগোতে চাইছে না। আইএসএফকে 15 থেকে 20,000 সদস্য নিয়ে গঠন করার কথা থাকলেও ইন্দোনেশিয়া তাদের সম্ভাব্য সেনা সংখ্যা 20,000 থেকে কমিয়ে 1,200-তে নামিয়ে এনেছে। আজারবাইজান জানিয়েছে, ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা এই বাহিনীতে যোগ দেবে না। যাদের মূল অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা হচ্ছিল, সেই উপসাগরীয় দেশগুলো পুরোপুরি সরে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মিত্র ইতালিও সামরিক সম্পৃক্ততা কমিয়ে শুধুমাত্র প্রশিক্ষণ ও মাইক অপসারণের মতো সীমিত ভূমিকা বিবেচনা করছে। মিশর এরই মধ্যে জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী থাকলে তারা কোনোভাবেই এই উদ্যোগে অংশ নেবে না। সাবেক মিশরীয় কূটনীতিক হেশাম ইউসুফ সতর্ক করে বলেন, যদি ইসরায়েল এই বাহিনীর সদস্যদের আক্রমণ করে, পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় আইএসএফ এখনো কাগজে কলমেই সীমাবদ্ধ। কোন দেশ এই বাহিনীর নেতৃত্ব দেবে কিংবা এর গঠন প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে অনিশ্চয়তা দিন দিন গভীর হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তেহরানে বৈঠক করেছেন এবং ইসলামী বিশ্বের মধ্যে একতা ও পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোকে একে অপরের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে হবে এবং সমস্যাকে জটিল করা থেকে বিরত থাকতে হবে। পেজেশকিয়ান ইরান ও তুরস্কের ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বমূলক সম্পর্ককে গভীর ভিত্তি সম্পন্ন এবং সম্প্রসারণের বিশাল সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটগুলো মূলত হস্তক্ষেপকারী শক্তি ও তাদের ষড়যন্ত্রের ফল, যা ইসলামী দেশগুলোর উন্নয়ন ও অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে। তিনি আরো বলেন, যদি ইসলামী দেশগুলো সংহতি, সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অগ্রসর হয়, তবে কোনো শক্তি মুসলিম জাতির জন্য সমস্যা সৃষ্টি করতে পারবে না। পেজেশকিয়ান ইউরোপীয় দেশগুলোর ঐক্য ও সমষ্টিগত উন্নয়নের উদাহরণ দিয়ে বলেন, ইসলামী বিশ্বের সাংস্কৃতিক ও সভ্যতাগত মিল আরও গভীর। আমরা অভ্যন্তরীণ বিরোধ পরিহার করে সমষ্টিগত উন্নয়নের পথ অনুসরণ করতে পারি। হাকান ফিদান ইরানি প্রেসিডেন্টের কাছে তুরস্কের প্রেসিডেন্টের উষ্ণ অভিবাদন পৌঁছে দেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর এরদোয়ানের বিশেষ বার্তা পৌঁছে দেন। তিনি মুসলিম বিশ্বের প্রতি পেজেশকিয়ানের উদ্বেগের প্রশংসা করে বলেন,
আমরা এই দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি একমত। অভ্যন্তরীণ ভিন্ন মতই ইসলামী বিশ্বের মূল্যবান সময় নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার তিনি সফর শুরু করেন এবং এর অংশ হিসেবে গত 3 দিন তুরস্কে অবস্থান করেন। রোববার বিকেলে তিনি লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে বিমানে থাকা অবস্থায় এক সংবাদ সম্মেলনে পোপ বলেন, ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান সুস্পষ্ট। ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, আমরা সবাই জানি এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মেনে নিচ্ছে না, কিন্তু আমরা এটাকেই একমাত্র পথ হিসেবে দেখি। পোপ আরও বলেন, আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা রাখতে চাই, যেন সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে এগোনো যায়। সংবাদ সম্মেলনে পোপ জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তার মতে উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের তেহরান সফর এবং ইরানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য শুধু একটি আঞ্চলিক কূটনৈতিক অনুষ্ঠান নয়, বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনীতি, আঞ্চলিক সংঘাত, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পরবর্তী শক্তির পুনর্গঠন, তুরস্ক ইরান সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকার জটিল ও বহুমাত্রিক প্রতিফলন। ফিদান যখন বলেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি, তখন এটি তুরস্কের দীর্ঘদিনের নীতি ও বর্তমান আঞ্চলিক বাস্তবতার উপর ভিত্তি করে নতুন মাত্রায় উচ্চারিত রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। এই সফর এবং সফরের প্রতিটি বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তুরস্ক ও ইরান নিজেদের অবস্থান সমন্বয়ের এক নতুন পর্বে প্রবেশ করছে, যেখানে অর্থনীতি, নিরাপত্তা, অভিবাসন, জ্বালানি, সীমান্ত সহযোগিতা থেকে শুরু করে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু পর্যন্ত সবই পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে আছে। হাকান ফিদান তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েলই সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস। গাজায় চলমান বিধ্বংসী যুদ্ধ, লেবাননে ইসরায়েলি বোমা বর্ষণ, সিরিয়ায় ধারাবাহিক আক্রমণ এবং ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বিস্তারের নীতিকে ভিত্তি করে তিনি এই মন্তব্য করেন। তুরস্ক বহু বছর ধরে ইসরায়েলি নীতির সমালোচনা করে আসছে, কিন্তু 2023-24 সালের গাজা যুদ্ধ এবং পরবর্তী পরিস্থিতি তুরস্ককে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানের নতুন সমন্বয়, যা তুরস্ক ইরান সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। ফিদান যখন বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পালন করতে হবে, তখন তিনি শুধু মানবিক দায়িত্বের কথা বলছেন না, বরং ইঙ্গিত দিচ্ছেন পশ্চিমা দেশগুলোর নীরবতা এবং ইসরায়েলকে একতরফা সমর্থনই এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যৌথ বিবৃতিতে ফিদান যখন তুরস্কের পক্ষ থেকে ইরানের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও সীমান্ত সহযোগিতা বাড়ানোর কথা বলেন, তখন তা শুধু দুই দেশের স্বার্থ নয়, বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সমন্বয়ের অংশ। তুরস্ক, ইরান উভয়ই মার্কিন আধিপত্য, ইসরায়েলি আগ্রাসন এবং তাদের বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচক। তুরস্কের নিজস্ব কৌশলগত অবস্থান হল একদিকে ন্যাটোর সদস্য থেকে পশ্চিমা ব্লকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন। ফলে তুরস্ক এমন একটি অবস্থান তৈরি করতে চায় যেখানে আন্তর্জাতিক রাজনীতির দ্বিধা বিভক্ত ব্লকের মধ্যেও লাভজনক অবস্থান ধরে রাখা সম্ভব হয়। এই অবস্থানকে রাজনৈতিক ভাষায় বলা হয় মাল্টি অ্যালাইনমেন্ট ডিপ্লোম্যাসি, যার মাধ্যমে তুরস্ক একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজের জায়গা তৈরি করছে।
ইরানও একই ধরনের কৌশল অনুসরণ করে পশ্চিমা ব্লকের চাপ কাটিয়ে রাশিয়া, চীন, তুরস্ক, কাতার এবং আঞ্চলিক ইসলামী শক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে চলেছে। আরাকচির বক্তব্যে যখন বলা হয় যে তুরস্ক ও ইরান ভাইয়ের মতো সম্পর্ক ভাগ করে, তখন এটি নতুন কোনো বাক্য নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের গভীরতা ও জটিলতার পুনরুচ্চারণ। ইতিহাসে তুরস্ক ও ইরান কখনো যুদ্ধ করেনি, যদিও তাদের রাজনৈতিক অবস্থান ছিল অনেক সময় ভিন্ন। কিন্তু আজকের আঞ্চলিক বাস্তবতায় তাদের সাধারণ শত্রু, সাধারণ চ্যালেঞ্জ এবং সাধারণ অর্থনৈতিক প্রয়োজন তাদের আরও ঘনিষ্ঠ করছে। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়লেও তা এখনও লক্ষ্যমাত্রার নিচে। তুরস্ক একটি শিল্পোন্নত অর্থনীতি, ইরান জ্বালানি সমৃদ্ধ দেশ। উভয়ের স্বার্থই হলো বাজার সম্প্রসারণ, সীমান্ত পয়েন্ট আরও কার্যকর করা, পরিবহন অবকাঠামো উন্নয়ন এবং বিশেষভাবে রেল সংযোগ চালু করা। ইরান যখন জানায় যে তারা তুরস্কের সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন করতে প্রস্তুত, তখন এটি তুরস্কের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক তার জ্বালানি উৎস বৈচিত্র্যকরণের নীতি অনুসরণ করছে। রাশিয়া, আজারবাইজান, ইরান এবং এলএনজি মার্কেট সবকিছুই এতে ভূমিকা রাখে। অন্যদিকে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তার জ্বালানি রপ্তানি বাজার সীমিত হওয়ায় তুরস্ককে একটি নির্ভরযোগ্য বাজার হিসেবে দেখে। সীমান্ত সহযোগিতা বাড়ানোর যে পরিকল্পনা দুই দেশ ঘোষণা করেছে, তা শুধু অর্থনৈতিক নয়, বরং নিরাপত্তা অভিবাসন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফগানিস্তানের অস্থিতিশীলতার কারণে বিপুল সংখ্যক আফগান শরণার্থী ইরান ও তুরস্ক হয়ে ইউরোপের দিকে ছুটছে। তুরস্ক বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের জন্য মাইগ্রেশন বাফার জোন হিসেবে কাজ করছে। এর ফলে অভিবাসন নিয়ে তুরস্কের ওপর চাপ বাড়ছে। তাই তুরস্ক চায় ইরান অভিবাসন নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা নিক এবং দুই দেশ যৌথভাবে সীমান্ত পরিচালনা করুক। ফিদান বলেন যে এটি মোকাবেলায় দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন। তিনি বাস্তব সমস্যার প্রতি ইঙ্গিত করেন এবং বলেন, ইরান অভিবাসীদের থামাতে পর্যাপ্ত সক্ষমতা দেখাতে না পারায় তুরস্ক একা চাপ সামলাতে চাইছে না। ইরানের নতুন কনসুলেট খোলার পরিকল্পনা এবং তুরস্কের আগাম আমন্ত্রণ এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও আনুষ্ঠানিকভাবে সম্প্রসারণের দিক নির্দেশ করে। সাধারণত কনসুলেট খোলা মানে শুধু ভিসা বা প্রশাসনিক কাজ নয়, বরং ব্যবসা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং নিরাপত্তা সমন্বয়ের নতুন অধ্যায়। বিশেষ করে পূর্ব তুরস্কের ভান প্রদেশে ইরানের কনসুলেট খোলা দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও সীমান্ত জেলাগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যৌথ পরিষদ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত। সাধারণত এই ধরনের বৈঠক শুধু আনুষ্ঠানিক নয়, বরং বিভিন্ন সেক্টরে চুক্তি, প্রকল্প, নিরাপত্তার সমন্বয় ও অর্থনৈতিক রোডম্যাপ তৈরি করে। তুরস্ক ইরান সম্পর্কের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক আঞ্চলিক বার্তা বহন করে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নজর কাড়ে। এখন যদি আঞ্চলিক নিরাপত্তার দিকে তাকানো হয়, তাহলে বোঝা যায় ইসরায়েলের বিরুদ্ধে যে ভাষা ফিদান ও আরাকচি ব্যবহার করছেন, তা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, বরং একটি কৌশলগত বার্তা। সিরিয়ায় ইসরায়েল যে ধারাবাহিকভাবে ইরান সমর্থিত গ্রুপগুলোর উপর আক্রমণ চালাচ্ছে এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়ছে, তার সরাসরি প্রভাব ইরানের উপর পড়ছে। তুরস্ক সিরিয়া ইস্যুতে তুরস্ক ও ইরানের স্বার্থ কখনো মেলে, কখনো ভিন্ন হয়। তবে ইসরায়েল সিরিয়ার ভেতরে যেসব আক্রমণ চালায় তা উভয় দেশের স্বার্থেই ক্ষতিকর, কারণ এটি আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বাড়ায়। তাই ইসরায়েল ইস্যুতে তুরস্ক ও ইরান নিজেদের অবস্থান আরও ঘনিষ্ঠ করছে। গাজা যুদ্ধের সময় তুরস্ক প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠগুলোর একটি হয়ে ওঠে। ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন, আঙ্কারায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে কার্যত নিষ্ক্রিয় করে দেয়া, আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে প্রতিবেদন জমা দেওয়া, এসবই তুরস্কের অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে দৃশ্যমান করেছে। অন্যদিকে ইরান সরাসরি গাজা যুদ্ধে যুক্ত না হলেও হিজবুল্লাহ, হুথি, ইরাক, সিরিয়ার বিভিন্ন গ্রুপকে সমর্থন দিয়ে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে। ফলে ইসরায়েল ইস্যুতে ইরান ও তুরস্ক ভিন্ন কৌশল অনুসরণ করলেও লক্ষ্য এক: ইসরায়েলি আধিপত্য প্রতিহত করা এবং ফিলিস্তিনের উপর আগ্রাসন ঠেকানো। ইরান যখন বলে যে সিরিয়ার বড় হুমকি হলো জায়নিস্ট ব্যবস্থা, তখন এটি শুধু সিরিয়ার বাস্তবতাকে তুলে ধরে না, বরং ইরানের দীর্ঘদিনের নিরাপত্তা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। তুরস্ক যদিও সিরিয়ার ভিন্ন প্রেক্ষাপটে যুক্ত, তারা মূলত কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকের সিরিয়ান শাখা ওয়াইপিজিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। তবুও ইসরায়েল ইস্যুতে তাদের অবস্থান ইরানের সাথে মিলে যায়।
পিকেকে ইস্যুতে তুরস্ক বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে বিভিন্ন বাহ্যিক শক্তি ওয়াইপিজিকে সমর্থন দিচ্ছে। ইরানও মাঝে মাঝে পিকেকে এর স্থানীয় শাখা পিজেএকে এর কার্যক্রমে ভোগে। তাই ইরান যখন বলে যে তারা সন্ত্রাসমুক্ত তুরস্ক উদ্যোগকে সমর্থন করে, তখন এটি তুরস্কের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য, কারণ আঞ্চলিক শক্তিগুলোর সমর্থন পাওয়া তুরস্কের নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তুরস্কের অবস্থান। ফিরদান এই সফরে আবারও বলেন যে তুরস্ক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত। তুরস্ক উত্তেজনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছে এবং কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে মধ্যস্থতা করেছে। এটি তুরস্ককে একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে তুলে ধরে। ইরানও বৈশ্বিক পশ্চিমা ব্লকের বিরোধিতায় রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগী। ফলে দুই দেশের মধ্যে ইউরোপ ও এশিয়ার ভূ রাজনীতি নিয়েও সমন্বয়ের সম্ভাবনা বাড়ছে। এই সফরে সামগ্রিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্য বর্তমানে এক নাটকীয় পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। সৌদি আরব ইরান সম্পর্ক পুনঃস্থাপন, তুরস্ক কাতার ইরান ব্লকের উদ্ভব, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক পুনর্মূল্যায়ন, মার্কিন প্রভাবের পতন এবং চীনের ক্রমবর্ধমান সক্রিয়তা, সবকিছু মিলিয়ে একটি নতুন আঞ্চলিক জোট কাঠামো তৈরি হচ্ছে। তুরস্ক ও ইরান এই নতুন কাঠামোয় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এই সফর সেই প্রচেষ্টার বাস্তব রাজনীতির প্রতিফলন। তুরস্ক নিজের কৌশলগত অবস্থান দিয়ে মধ্যপ্রাচ্য, ককেশাস, বলকান, কৃষ্ণ সাগর এবং মধ্য এশিয়ার মাঝে একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে ইরান তার ভূ রাজনৈতিক অবস্থান, জ্বালানি সম্পদ এবং আঞ্চলিক নেটওয়ার্ক ব্যবহার করে নিজেকে একটি প্রতিরোধ অক্ষের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা যতই বাড়বে, আঞ্চলিক রাজনীতি ততই বহুমাত্রিক হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে হাকান ফিদানের তেহরান সফর একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। তুরস্ক শুধু ন্যাটো বা পশ্চিমা ব্লকের সদস্য নয়, বরং মধ্যপ্রাচ্যের স্বাধীন রাজনৈতিক শক্তি, যে অন্য আঞ্চলিক শক্তিগুলোর সাথে সমন্বয় করে বহুপাক্ষিক কৌশল তৈরি করতে সক্ষম। ইরানও এই সম্পর্ককে ব্যবহার করে নিজেদের বৈশ্বিক বিচ্ছিন্নতা কমাতে চায়। দুই দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সহযোগিতা যতই বাড়বে, ততই তাদের প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান হবে। সব মিলিয়ে বলা যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু থেকে শুরু করে আঞ্চলিক জ্বালানি রাজনীতি, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থাপনা, উত্তেজনাপূর্ণ সিরিয়া লেবানন পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তুরস্ক ইরান রাশিয়া চীন সম্ভাব্য কৌশলগত অক্ষ, সব কিছুতেই এই সফরের প্রভাব পড়বে। দুই দেশের উষ্ণ সম্পর্ক এবং যৌথ বৈঠকের পরিকল্পনা ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে আরও গভীর পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে তুরস্ক ও ইরানের নতুন সমন্বয় নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও জটিল কিন্তু গুরুত্বপূর্ণ পথে পরিচালিত করবে, যা আগামীর আঞ্চলিক শক্তি সমীকরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। যুক্তরাষ্ট্র 2021 সালের আগস্টে যখন আকস্মিকভাবে আফগানিস্তান থেকে তাদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেয়, তখন আধুনিক যুদ্ধ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটে। 2 দশকব্যাপী এক দীর্ঘতম যুদ্ধের অবসানের পাশাপাশি তারা রেখে যায় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি, যার বড় অংশ পরে তালেবানদের হাতে চলে যায়। আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের জন্য 20 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র যে বিশাল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছিল, তার অনেকটাই হঠাৎ করে দখল হয়ে যায় তালেবানদের হাতে। পেন্টাগন এবং মার্কিন কংগ্রেসের বিশেষ প্রতিবেদনগুলোতে উল্লেখ আছে যে আফগান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে যে অস্ত্র দেওয়া হয়েছিল, তার সঠিক হিসাব পর্যন্ত রাখা যায়নি অনেক সময়। কিন্তু যুদ্ধ শেষে যখন আফগান সরকারের পতন ঘটে, তখন এই অস্ত্রগুলোর বিশাল অংশ তালেবানদের আকাশ জমিন জুড়ে সামরিক ক্ষমতা বাড়ানোর অন্যতম উৎস হয়ে ওঠে। ছোট আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল M16 রাইফেল, M4 কার্বাইন, AK-47, M249 SAW, M240 মেশিন গান, বিভিন্ন ধরনের পিস্তল ও রিভলভার, স্নাইপার রাইফেল, RPG-7 এবং 84-এর মতো অ্যান্টি আর্মার লঞ্চার। আফগান বাহিনীর কাছে থাকা এসব অস্ত্রের সংখ্যা ছিল প্রায় 6 লাখের বেশি। এসব অস্ত্রসজ্জা আফগানিস্তানের প্রায় প্রতিটি প্রদেশে ছড়িয়েছিল এবং সরকার পতনের সঙ্গে সঙ্গে আরও অনেক জায়গায় কোনো ধরনের লড়াই ছাড়াই সেনারা অস্ত্রভাণ্ডার তালেবানদের হাতে তুলে দেয়। যুক্তরাষ্ট্র আরও সরবরাহ করেছিল হাজার হাজার সাঁজোয়া যান, যার মধ্যে ছিল 28,000-এর বেশি হামভি, 2,000-এর বেশি MRAP, বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল ট্রাক, আর্মড SUV এবং হাজার হাজার
ফোর্ড রেঞ্জার। এসব যান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার মতো শক্তিশালী, বোমা বিস্ফোরণ প্রতিরোধী এবং অপারেশনালভাবে অত্যন্ত কার্যকর। তালেবান যে দ্রুত দেশের বিভিন্ন এলাকা দখলে নিতে পেরেছিল তার পেছনে এসব সাঁজোয়া যানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ভারী অস্ত্রের ক্ষেত্রেও তালেবান পায় D-30 হাউটজার, বিভিন্ন মোটর সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট গান, রিকয়েললেস রাইফেল সহ বহু আর্টিলারি ইউনিট। যদিও এসব ব্যবহারে টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন, কিন্তু তালেবান দেশের ভেতরে ও বাইরে থেকে বিশেষজ্ঞ সহায়তা পায় বলে ধারণা করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের আফগান বাহিনীকে যে নজরদারি প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা দিয়েছিল, স্যাটেলাইট ফোন, নাইট ভিশন গগলস, থার্মাল ইমেজার এবং বায়োমেট্রিক ডিভাইস, এসবও তালেবানের নিয়ন্ত্রণে আসে এবং তারা নিজেদের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থায় এগুলোর ব্যবহার শুরু করে। সবচেয়ে আলোচিত সম্পদ ছিল বিমান ও হেলিকপ্টার। আফগান বিমান বাহিনীর কাছে তখন US-60 ব্ল্যাক হক হেলিকপ্টার, MD-530 অ্যাটাক হেলিকপ্টার, MI-17 পরিবহন হেলিকপ্টার, A-29 সুপার টুকানো লাইট অ্যাটাক এয়ারক্রাফট, C-130 হারকিউলিস এবং বিভিন্ন নজরদারি বিমান। যদিও কিছু হেলিকপ্টার ও বিমান আফগান পাইলটরা তাজিকিস্তান এবং উজবেকিস্তানে নিয়ে পালিয়ে যায়, তবুও তালেবানদের হাতে উল্লেখযোগ্য সংখ্যায় আকাশযান অবশিষ্ট থাকে, যেগুলো তারা পরবর্তীতে নিজেদের প্রচারণায় প্রদর্শন করে। ড্রোন বা ইউএভি ও তালেবানদের হাতে যায় শতাধিক। স্ক্যান, ইগল, পুমা AE, রাভিন এর মতো নজরদারি ড্রোন তালেবানরা সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিপক্ষ শনাক্তকরণ এবং গোয়েন্দা কাজে ব্যবহার শুরু করে। আবার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তারা পায় উচ্চমানের রেডিও সিস্টেম, এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস, GPS ইউনিট, জ্যামার, ইন্টারসেপশন প্রযুক্তি এবং নাইট অপারেশন পরিচালনায় সক্ষম হাই এন্ড টেকনোলজি। এখন প্রশ্ন হলো, কিভাবে এত বিপুল পরিমাণ অস্ত্র তালেবানদের হাতে গেল? প্রথমত, আফগান সরকারের পতন ছিল অত্যন্ত দ্রুত। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলেছিল আফগান সরকার অন্তত 18 মাস টিকে থাকবে, কিন্তু বাস্তবে মাত্র 11 দিনের মধ্যে তালেবান পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়। দেশব্যাপী আফগান সেনারা বিভক্ত হয়ে পড়া, সরকারি আমলাতন্ত্রের দুর্নীতি, মনোবল ভেঙে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সমর্থন নিয়ে অনিশ্চয়তা, এসব কারণে অস্ত্র ফেলে পালিয়ে যায় অথবা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার প্রক্রিয়া ছিল তড়িঘড়ি এবং প্রায় বিশৃঙ্খল। উদাহরণস্বরূপ, মার্কিন বাহিনী রাতারাতি বাগরাম এয়ারবেস ছেড়ে যায়। আফগান কমান্ডারে এমনকি জানতো না যে তারা ঘাঁটি খালি করছে। এতে পুরো নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ে। তৃতীয়ত, আফগান বাহিনীর মধ্যে দুর্নীতি ছিল ভয়াবহ। কাগজে কলমে ছিল লাখ লাখ সৈন্য, বাস্তবে অনেকেই ঘোস্ট সোলজার। এসব দুর্নীতির কারণে অস্ত্রের সঠিক হিসাব রাখা সম্ভব হয়নি, ফলে ব্যাপক অস্ত্র হারিয়ে যায় এবং বাজারে বিক্রি পর্যন্ত হয়ে থাকে। তালেবান এসব অস্ত্র হাতে পাওয়ার পর তাদের সংগঠনকে দ্রুত আধুনিক করে তোলে। তালেবান বাহিনীর সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে কুচকাওয়াজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে হয়। এভাবে তালেবান একটি বিদ্রোহী গোষ্ঠী থেকে প্রায় রাষ্ট্রীয় সামরিক কাঠামোতে রূপ নেয়। আফগানিস্তানের প্রদেশগুলোতে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তারা উন্নত লজিস্টিক, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত সমর্থন পায়। ISIS-K এর বিরুদ্ধে তালেবান যেভাবে অভিযান শুরু করে, সেটিও সম্ভব হয় এই উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। আঞ্চলিক ভূ রাজনীতিতে এর প্রভাব গভীর। পাকিস্তান তালেবানের ঘনিষ্ঠ হলেও তারা উদ্বিগ্ন যে তালেবানের আধুনিক অস্ত্র TTP এর কাছে যাচ্ছে এবং পাকিস্তানের সীমান্তে হামলার সক্ষমতা বাড়ছে। ইরানও নিজস্ব সীমান্তে তালেবানদের সাঁজোয়া যান দেখে সতর্ক। তাজিকিস্তান ও উজবেকিস্তান মধ্য এশিয়ায় এসব অস্ত্র পাচারের আশঙ্কা করছে। ভারত বিশেষত চিন্তিত যে আফগানিস্তান হয়ে আধুনিক অস্ত্র কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর কাছে যেতে পারে এবং পাকিস্তান, চীন, তালেবান সমীকরণ দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানে ফেলে যাওয়া অস্ত্র ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে। আফ্রিকার হর্ন অঞ্চলে, মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়ায় এসব অস্ত্র চোরাচালানের প্রমাণ পাওয়া গেছে। ছোট অস্ত্র যেমন রাইফেল, পিস্তল, গ্রেনেড, RPG সহজেই যে কোনো জঙ্গি গোষ্ঠী ব্যবহার করতে পারে। নাইট ভিশন ও থার্মাল ইমেজার ব্যবহৃত হলে সন্ত্রাসীদের সক্ষমতা কয়েক গুণ বাড়বে। এসব কারণে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আরও সংগঠিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কেও একটি কঠিন প্রশ্ন উত্থাপন করেছে। মার্কিন মিত্ররা কি এখনো যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য ও নিরাপত্তা সহযোগী হিসেবে দেখবে? যুক্তরাষ্ট্র 20 বছর ধরে একটি বাহিনী গড়ে তুলল, শত শত বিলিয়ন ডলার ব্যয় করল, কিন্তু শেষমেশ যেভাবে রাতারাতি পরিত্যাগ করলো তা অনেক দেশকেই হতাশ করেছে। বিল্ড অ্যান্ড অ্যাবান্ডন নীতির এমন উদাহরণ অন্যত্র উদ্বেগ তৈরি করবে।
এখন প্রশ্ন, এই অস্ত্র ভবিষ্যতে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে? তালেবান হয়তো সব বিমান হেলিকপ্টার দীর্ঘদিন চালাতে পারবে না, কারণ রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল, কিন্তু তারা পাকিস্তান, কাতার বা রাশিয়ার সহায়তা পেলে এগুলো সীমিতভাবে ব্যবহার করতে পারবে। ছোট অস্ত্র ও সাঁজোয়া যান দীর্ঘ সময় তাদের অপারেশনাল শক্তি বজায় রাখতে সাহায্য করবে। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলো এসব অস্ত্র ছড়িয়ে পড়লে আরও শক্তিশালী হবে। তাই এই ঘটনা শুধু আফগানিস্তানের নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার সময় যে বিপুল পরিমাণে সমরাস্ত্র ফেলে গেছে তা শুধু ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিপর্যয়ের উদাহরণ নয়, বরং আফগানিস্তান সহ সমগ্র অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তাকে অসম স্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। তালেবানদের কাছে এসব অস্ত্রসজ্জা একদিকে তাদের ক্ষমতা সংহত করেছে, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন এক অনিশ্চয়তার সূচনা করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতা, দুর্বল পরিকল্পনা, দ্রুত প্রত্যাহার এবং আফগান বাহিনীর ভঙ্গুর কাঠামোর সমন্বয়ে এই অস্ত্র সংগ্রহ এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, যা আগামী বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।